মার্কিন রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বৈঠকে বিএনপির তিন নেতা। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নেতারা। শুক্রবার সকাল 10টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। বৈঠকে সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়ম নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। বিএনপির প্রতিনিধি দলে অন্য 2 জন হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়ান। গত 30 ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোট গ্রহণের পর গতকাল শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ধানের শীষের প্রার্থীরা। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেননি। এবার ভিন্ন প্রসঙ্গ। প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল দাবি, মুখে কালো কাপড় বেঁধে বাম জোটের প্রতিবাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নজিরবিহীন ভোট ডাকাতি আখ্যা দিয়ে তা বাতিল ও পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জানিয়েছে 8টি বাম দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা বলেন, গোটা দেশকে অবরুদ্ধ করে কোটি কোটি ভোটারের ভোটাধিকার হরণ করা হয়েছে ফ্যাসিবাদী কায়দায়। ভোটের নামে যে জবরদস্তিমূলক প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হলো, বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচন ও নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোস্তফা মিশু প্রমুখ। কর্মসূচিতে বাম জোটের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়ে গোটা নির্বাচনকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আশঙ্কা অনুযায়ী নির্বাচন সরকারের ছকে বাস্তবায়ন করা হয়েছে। ভোট থেকে দেশব্যাপী ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে জালিয়াতি, ব্যালট পেপারে প্রকাশ্যে নৌকা মার্কা সিল মারতে বাধ্য করা ও বিরোধী ভোটারদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো নানা ঘটনায় সমগ্র নির্বাচনকে পুরোপুরি অর্থহীন ও হাস্যকর করে তোলা হয়েছে। লিখিত বক্তব্যে এ সময় বলা হয়, এই নির্বাচন প্রমাণ করে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের যে কোনো অবকাশই নেই। তা আরেকবার প্রমাণ হলো। তাই এই নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। আরো বলা হয়, গত 30 ডিসেম্বর অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভুয়া ভোটে যাদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে, তাদের প্রায় সবাইকে জনগণ ভুয়া প্রতিনিধি হিসেবে বিবেচিত করেছে। অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরতে আগামী 11 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাম গণতান্ত্রিক জোটের 131 প্রার্থীকে নিয়ে গণশুনানি হবে। এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে খুলনায় সাংবাদিক গ্রেফতার ও নোয়াখালীতে গণধর্ষণ সহ নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ জানানো হয়। চট্টগ্রাম ব্যুরো জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে মুখে কালো কাপড় বেঁধে রাজপথে দাঁড়িয়েছিলেন বামপন্থী বিভিন্ন সংগঠনের 4 প্রার্থী। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন বাম দলের নেতাকর্মীরাও যোগ দেন। গতকাল নগরের জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট এই কর্মসূচি পালন করেছে। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আশোক সাহা বলেন, বাংলাদেশের নির্বাচনের নামে যা হয়েছে সেটা জনগণের সঙ্গে প্রতারণা এবং প্রহসন বলে মনে করি। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। এবার ভিন্ন প্রসঙ্গ। শপথ নিচ্ছেন না বিএনপি নির্বাচিতরা, বলেছেন ফখরুল। 7 দফার কোনোটাই সরকার মানেনি, তবু নির্বাচনে গিয়েছেন কেন? চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে অংশগ্রহণ, কিন্তু সেই নির্বাচনে সরকারি কৌশলের কাছে পরাজিত হতে হলো। নেত্রীকে মুক্ত করতে পারা গেল না। আমরা আন্দোলন চাই। খালেদার মুক্তির দাবিতে এখনই আন্দোলনের ঘোষণা দিতে হবে। ক্ষমতাসীনদের সময় দেওয়া যাবে না, দিলেই তারা পার পেয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নিয়ে এক জরুরি বৈঠকে এসব বক্তব্য ও দাবি উঠে। বৈঠকটি ছিল বিএনপির জোট তথা ঐক্যফ্রন্টের সব প্রার্থীকে নিয়ে। তবে বৈঠকে জামায়াতের 22 প্রার্থীর কাউকে দেখা যায়নি। উপস্থিত ছিলেন না গণফোরামের 2 নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। এদের মধ্যে সুলতান মনসুর দেশে থাকলেও কিছুটা অসুস্থ হওয়ায় বৈঠকে যেতে পারেননি বলে কালের কণ্ঠকে জানিয়েছেন। অন্যদিকে অনেকবার চেষ্টা করেও মোকাব্বির খানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম দাবি করেন, আন্দোলন বা প্রতিবাদের অংশ হিসেবে তারা বৈঠকে যাননি। বিষয়টি এমন নয়। তিনি বলেন, বিএনপির সঙ্গে যোগাযোগ আছে এবং আগামী বৈঠকে অবশ্যই অংশ নেব। তাছাড়া 22 প্রার্থীর মধ্যে 8 জন কারাগারে
কারাগারে রয়েছেন বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে জানিয়েছেন, প্রার্থীদের তোপের মুখে ছিলেন উপস্থিত নেতারা। বৈঠকের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্যে প্রার্থীদের কাছে তাদের নিজ নিজ এলাকার ভোটের পরিস্থিতি এবং পরবর্তী করণীয় কি হতে পারে তা বিস্তারিতভাবে বলতে অনুরোধ করেন। বক্তব্যের এক পর্যায়ে ফখরুল জানান, তাদের একটি প্রতিনিধি দল ইসিতে স্মারকলিপি দিতে যাবে। এই সিদ্ধান্ত শোনার পরে সবাই কিছুটা উত্তেজনা দেখা দেয়। মহাসচিব যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পেছন থেকে বেশ কয়েকজন প্রার্থী বলতে থাকেন, আমাদের কথা বলতে দিতে হবে। মাদারীপুর থেকে মনোনয়ন পাওয়া আনিসুর রহমান তালুকদার খোকন প্রতিবাদ জানিয়ে বলেন, যদি আপনারা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমাদের ডেকেছেন কেন? সবার কথা শুনতে হবে। এই সময় পেছন থেকে বেশ কয়েকজন প্রার্থী তার এই কথাকে সমর্থন দিয়ে বলেন, আপনারা বলেছেন এই নির্বাচন নেত্রীকে মুক্তির নির্বাচন, কিন্তু সরকার কৌশলে জোর করে জয়ী হয়েছে, এটা সবাই জানে। এরপরও আমরা কেন বসে আছি? নেত্রীকে মুক্ত করতে হবে। আমরা আন্দোলন চাই। ক্ষমতাসীনদের সময় দিলে এরা পার পেয়ে যাবে, আর এক সেকেন্ডও বসে থাকলে চলবে না। এই সময় আজিজুল বারী হেলাল বলেন, 7 দফার কোনোটাই সরকার মানল না, তারপরও নির্বাচনে অংশ নিলেন, নেত্রীকে মুক্ত করতে পারলেন না, এখন বলছেন আন্দোলন হবে, কিন্তু কবে? তার এই বক্তব্যের পরে ব্যারিস্টার শাহজাহান ওমর কথা বলেন। নির্বাচনে পরাজয় সহ সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্থায়ী কমিটির সবাই কেন বৈঠকে উপস্থিত নেই তা জানতে চাই। নির্বাচনের 2 দিন আগে মাঠের পরিস্থিতি ভালো নয় জানানো হলেও কেন্দ্র থেকে ভালো খবর আছে, টিকে থাকুন, এমন কথা বলা হয়েছে, যা দুঃখজনক। তিনি বলেন, তাদের অনেক কথা আছে, কথা বলতে দিতে হবে। সূত্রের মতে এই পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানান, এটি ঐক্যফ্রন্ট সহ সব দলের বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির বিষয়টি দলীয় ফোরামের বিষয়। শীঘ্রই দলীয় ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে সবার কথা শোনার সুযোগ থাকবে। ঝিনাইদহ 4 আসনে প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ কালের কণ্ঠকে জানান, আগামী 7 দিনের মধ্যে যথাযথ তথ্য প্রমাণ নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার জন্য প্রত্যেক প্রার্থীকে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। প্রত্যেক প্রার্থী তাদের মতো করে তথ্য প্রমাণ জোগাড় করেছেন, এগুলোর সঠিকতা নিশ্চিত করে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। হবিগঞ্জের প্রার্থী জি.কে. গাউস বৈঠকে বলেন, আমাদের কথা বলতে দিন, এখন আমাদের করণীয় কি তা ঠিক করতে হবে। হাজার হাজার নেতা কর্মী কারাগারে, তাদের মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নোয়াখালী সুবর্ণচরে এক নারীর ধর্ষিত হওয়ার ঘটনায় সেখানে একটি প্রতিনিধি দল পাঠানোর দাবি জানান তিনি। জানা গেছে বৈঠকে মাত্র 5-6 জন তাদের বক্তব্য দিতে পারেন। তারা প্রত্যেকেই বলেন, দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলার কারণে নির্বাচনে 2 বা 1 দিন নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রাখলে ভালো হতো। আমরা যেহেতু অনুমান করতে পারছিলাম নির্বাচন কি হচ্ছে, তাই সংক্ষিপ্ত হলেও একটি আন্দোলনের ক্ষেত্র তৈরি করা যেত। জ্বালা পোড়াও না করে ইসি ঘেরাও বা পদযাত্রার মতো কর্মসূচি হতে পারত। সূত্র জানায়, এই সময় মহাসচিব প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন নিয়ে যা হয়েছে তা আমার বা স্থায়ী কমিটির একক সিদ্ধান্ত না। এসব বিষয়ে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবগত। তিনি বলেন, আজকে আমরা নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাচ্ছি। এর মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে নতুন আন্দোলনের যাত্রা শুরু হলো। প্রার্থীদের ক্ষোভ নিরসন করতে আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি নিজস্ব প্রার্থীদের নিয়ে গুলশান কার্যালয়ে আবার বসবে। জানা গেছে বৈঠকে ঐক্যফ্রন্ট বেশ কয়েকজন সিনিয়র নেতা বক্তব্য দেন। তাদের মধ্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, আমরা যেহেতু এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি, ফলে কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এরপরও কেউ যদি শপথ নেয় তাহলে সেটা জাতির সঙ্গে বেইমানি করা হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, 30 তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আমি শেখ হাসিনাকে জননেত্রী বলতাম, ওই দিনের পর থেকে জননেত্রী বলা প্রত্যাহার করে নিলাম।